সরকারকে কি এটাকে প্রশ্রয় দিচ্ছে সেটি বড় প্রশ্ন। যদি সরকার প্রশ্রয় দিয়ে থাকে সরকারকে ক্লিয়ার বলতে হবে যে আমরা এইটা করতে চাই। আর যদি সরকার না চায় তাহলেও আমরা দেখতে চাই যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, যদি কোনো অ্যাকশনটা কি হচ্ছে। এখন পর্যন্ত আমরা অনেক সময় অনেক ঘটনাই দেখেছি, কোনো একটি ঘটনা ঘটলে পুলিশ মামলার বাদী হন, সরকার বাদী হয়ে মামলা করতেই পারে, কিন্তু এই ঘটনায় সরকার কি কোনো একটি মামলা করেছে, পুলিশ কি কোনো একটি মামলা করেছে? তার মানে দাঁড়াচ্ছে যে সরকার শুধু আওয়ামী লীগকে প্রতিরোধ করতে আছে। আওয়ামী লীগকে তো সেই সরকার নিষিদ্ধ করেনি, তো যদি নিষিদ্ধ না করে তাহলে তাদের কর্মসূচি করতে দেবে না কেন? যদি তাদের নিষিদ্ধই না করা হয় রাজনৈতিক কর্মসূচি তো করতে দিতেই পারে। বিএনপিও একইভাবে কর্মসূচি দিয়েছে, তাদের কর্মসূচিতে যদি বাধা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়া হবে কেন? বলতে পারে যে শান্তিপূর্ণ না হলে ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই শান্তিপূর্ণ না হলে সরকারকে যে কারো বেলায় প্রযোজ্য। তার নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে তৌহিদি জনতা নামে একটি গ্রুপ গোটা বাংলাদেশে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। প্রথমে তারা শুরু করেছিল মাজার দিয়ে, বিভিন্ন মাজারে গিয়ে তারা ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। এখন তারা নজর দিয়েছে বাংলাদেশের যে নারীদের ফুটবল খেলা, সেই খেলার উপরে। আপনারা জানেন হয়তোবা যে গতকালকেই উত্তরাঞ্চলের দুটি জেলায়, জয়পুরহাট এবং দিনাজপুর জেলায় নারীদের ফুটবল খেলা আয়োজন করা হয়েছিল। সেখানে তৌহিদি জনতার ব্যানারে একদল ধর্মান্ধ লোক তারা সেখানে গিয়ে তাণ্ডব চালিয়েছে, টিনের বেড়া দেওয়া হয়েছিল সেগুলো ভাঙচুর করেছে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে বাংলাদেশের সংস্কৃতি কর্মকাণ্ডে এই শিল্পীরা কিভাবে বাধা পেয়ে আসছে। সর্বশেষ অপু বিশ্বাস যে চিত্রনায়িকা, তিনি কামরাঙ্গীর চরে একটি দোকান, একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল তার, কিন্তু তৌহিদি জনতার ব্যানারে সেটি বাধা দেওয়া হয়, তিনি আর সেখানে যেতে পারেননি। এর আগে আপনারা কদিন আগেই দেখেছেন যে পরিমণির টাঙ্গাইলে যাওয়ার কথা ছিল, সেটিও ক্যান্সেল করতে হয়েছে তৌহিদি জনতার বাধার কারণে। তার আগে মেহেজাবিন চৌধুরী চট্টগ্রামে উদ্বোধন করতে যেতে পারেননি। পড়শি নামে একজন গায়িকা, তিনি গান গাওয়ার কথা ছিল, উত্তরাঞ্চলের কোনো একটা পারফরমেন্স করার কথা ছিল, সেখানেও তার স্টেজ ভাঙচুর করা হয়েছে। তো সব মিলিয়ে মানে মনে হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী এই অন্তর্বর্তী সরকারের সময় তৌহিদি জনতারা, এই ধর্মান্ধ তৌহিদি জনতারা আগ্রাসন অনেক বেড়ে গেছে এবং তারা এই দেশটাকে কি বানাতে চায়, তালেবানি রাষ্ট্র বানাতে চায় না মৌলবাদের কেন এই মাথাচাড়া, আমরা সেটি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এস.এম. আব্বাস ভাই, আপনাকে স্বাগতম। প্রথম আমার এখানে আপনি আজকে অতিথি হয়ে এসেছেন। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব, তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানানোর আমন্ত্রণ রইল। আব্বাস ভাই, আপনি তো এই গত কয়েকদিনের চিত্র তো দেখলেনই আর কি, পরিমণির নিয়ে এক বিশাল হাউকাউ হয়ে গেল। এর আগে মেহেজাবিন চৌধুরী, পড়শির স্টেজ মানে ভাঙচুর হয়েছে, অপু বিশ্বাসকে করতে দিল না, যেটি বলছিলাম। এখন বাংলাদেশে কিন্তু স্পোর্টসে, খেলাধুলায় কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। সাব গেমস জয়ী নারীদের ফুটবল যেটা, সেটা অনেকগুলো জেলায় মানে অনেক প্রতিভাবান খেলোয়াড় জন্ম হচ্ছে, খেলা হচ্ছে। সেই আয়োজনে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর নজর, এমন তীক্ষ্ণ নজর পড়লো এবং সরকার সেটা নিয়ে আসলে কোনো ধরেন মানে তেমন কোনো সাড়া নেই। এটা কি মনে হচ্ছে, মানে দেশটা কি তালেবানি রাষ্ট্রে পরিণত হচ্ছে? আমি যেটা বলতে চাই যে আসলে এরা কারা, তারা কারা যে তারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিতে চায়। আমরা আগে লক্ষ্য করেছি যে মাজার ভাঙচুর তারা করেছে ওই একই ব্যানারে, তৌহিদি জনতার ব্যানারে। কারা এই তৌহিদি জনতা, তাদের উদ্দেশ্য কি? আসলে আমরা যদি একটু ভাবি যে তাদের উদ্দেশ্য সুস্পষ্ট, এখানে বুঝতে বাকি থাকার কারোরই কথা না যে তারা আসলে বাঙালি যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি কালচার, এইটার বিরোধিতা এরা করছে। তো এরা তাহলে কেন করছে? এরা বারবার ধর্মকে সামনে নিয়ে আসে। আসলে এরা ধর্ম নিয়ে ব্যবসা করা অথবা রাজনীতি করা, এই ধরনের তাদের উদ্দেশ্য আছে। আসলে এই ধর্মান্ধ জনগোষ্ঠীকে একটি শ্রেণী কাজে লাগাতে চায়। সেই শ্রেণীটি একটি গোষ্ঠীকে ব্যবহার করছে যারা তৌহিদি জনতা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সেটি হয়তো ভাবনার আমাদের বিষয় ছিল না যদি সরকারের এখানে সেরকম কোনো পদক্ষেপ দেখতাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সারা দেশের মানুষই লক্ষ্য করেছে যে একের পর এক মাজার ভাঙচুর হয়েছে। কিন্তু সরকারের ব্যাখ্যা এসেছে 5.5 মাস পর আর কি। হ্যাঁ, এবং অনেকগুলো ঘটনা ঘটার পরে যখন সোশ্যাল মিডিয়া বা নানা রকম সমালোচনা শুরু হয় তখন সরকার একটা ছোট্ট করে বিবৃতি বা একটা প্রতিবাদ করা হয় বা ব্যবস্থা নেওয়া হবে বলা হয়, মানে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জিরো টলারেন্স। কিন্তু আদতে এই মাজার ভাঙ্গার ঘটনায় একজনও কিন্তু অ্যারেস্ট আমরা দেখিনি আর কি। একজনও অ্যারেস্ট হয়নি, মামলা হয়নি, কোনো রকমের পদক্ষেপ আমরা দেখিনি। একইভাবে একটি ঘটনা না, কয়েকজন গায়িকা নায়িকা মিলে কয়েকজনের বেলায় একই ঘটনা ঘটলো। দোকান উদ্বোধন করতে যাচ্ছে, দোকানটি কার? দোকানটি কি তৌহিদি জনতার? তা তো না। তাহলে সে দোকান উদ্বোধন করতে গেলে এই তৌহিদি জনতার সমস্যা কোথায়? আসলে তৌহিদি জনতার সমস্যা একটাই যে তারা এই কৃষ্টি কালচারটাকেই মানতে পারছে না। তারা তো ঘোষণা দিয়েই বলছে যে একজন নায়িকা, তারপরে তাদের কটাক্ষ করেও বলা হচ্ছে যে নৃত্যশিল্পী না বলে নর্তকী বলা হচ্ছে, এসব শব্দগুলো ইউজ করা হচ্ছে। এর কারণ হলো যে তারা ধর্মান্ধ, এই ধর্মান্ধদের একটি গোষ্ঠী যেটা ব্যবহার করতে চায়। এবং এটি আমরা কি আগে দেখিনি? হ্যাঁ, আগে দেখেছি, কিন্তু এটি হঠাৎ করে এত বেশি মাথা চাড়া দিয়েছে যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে যে এরা কেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, সরকারি বা কেন পদক্ষেপ নিচ্ছে না। তাহলে তো প্রশ্ন থেকে যায়, সরকারের কাছে প্রশ্ন থাকে, তাদের কাছেও যারা এর নেপথ্যে চালাচ্ছেন, যে তারা কি এই দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তারা কি এই দেশটাকে ইসলামী প্রজাতন্ত্র বানাতে চায়। হয়তো সেটা একটা প্রচেষ্টা তো ছিল যে নতুন রিপাবলিক ঘোষণা করবে আর কি, সেরকম। কিন্তু সরকারকে কি এটাকে প্রশ্রয় দিচ্ছে, সেটি বড় প্রশ্ন। যদি সরকার প্রশ্রয় দিয়ে থাকে, সরকারকে ক্লিয়ার বলতে হবে যে আমরা এইটা করতে চাই। আর যদি সরকার না চায়, তাহলেও আমরা দেখতে চাই যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, যদি কোনো অ্যাকশনটা কি হচ্ছে। এখন পর্যন্ত আমরা অনেক সময় অনেক ঘটনাই দেখেছি, কোনো একটি ঘটনা ঘটলে পুলিশ মামলার বাদী হন, সরকার বাদী হয়ে মামলা করতেই পারে। কিন্তু এই ঘটনায় সরকার কি কোনো একটি মামলা করেছে? পুলিশ কি কোনো একটি মামলা করেছে? না, করেনি। পক্ষান্তরে লক্ষ্য করা গেছে যে অনেকটা দায় এড়ানো হয়েছে। সর্বশেষ অপু বিশ্বাসের ঘটনাটা যদি আমরা একটু খেয়াল করি, পুলিশ বলছে যে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যারা কর্তৃপক্ষ তারা এখানে উদ্বোধন করতে চেয়েছিল তারা অন্য আরেকজনকে দিয়ে উদ্বোধন করে নিয়েছে, আর তাদের আসতে যেন বারণ করে। আগের দিনই ঘটনা ঘটেছে, তার মানে কি পুলিশ জানে না? পুলিশ জানে, পুলিশ নিজেও এই দায় এড়াচ্ছে। তাহলে পুলিশ কেন দায় এড়াচ্ছে? সরকারের থেকে তাদের উপর কোনো নির্দেশনা আছে? সেই নির্দেশনা যদি থাকে তাহলে সরকারকে এটা প্রশ্রয় দিচ্ছে। যদি না থাকে তাহলে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সরকার কোন দিকে যাবে, সরকার কি করবে, সরকারের অবস্থানটা কি, এটি সাধারণ মানুষ আসলে জানতে চায়, ক্লিয়ার হতে চায়। কারণ আমরা তৌহিদি জনতার হাতে দেশটাকে ছেড়ে দিতে পারি না, বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারি না। আমরা এই সরকারের কাছে আশা করেছিলাম যে একটি সুশৃঙ্খল একটি সরকার দেশ চালু করা হবে। আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করছি ধর্মনিরপেক্ষতাবাদ, তার জাতীয়তাবাদ, এই কথাগুলো আসছে হয়তো সুপারিশে, যারা সংশোধন কমিশন আছে সেখান থেকে উঠে আসছে। তো বহুত্ববাদ বলা হয়েছে। তা ধর্মনিরপেক্ষতাবাদ যখন দেওয়া হচ্ছে, তখন যখন আমরা দেখছি যে ধর্মের নামে একটা জনতা, তৌহিদি জনতা নাম করে যখন এগুলো এসে বাড়াবাড়ি করছে, তাদের এই ভয়ঙ্কর আস্ফলন, এবং সেটাকে প্রতিহত করা হচ্ছে না, সরকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন তো মানুষ ধরে নেবে যে এইটা সরকারের প্রশ্রয় আছে। আমি বিশ্বাস করতে চাই না। সেটাই আমার কোশ্চেন, যে এইটা কি এই সরকার কি এই তৌহিদি জনতাদের ব্যবহার করে, মানে নেপথ্যে থেকে ব্যবহার করে এই প্রশ্রয়টা দিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এটি হতেই পারে, এটি হওয়া খুব স্বাভাবিক। সরকার ব্যবহার করতে চাচ্ছে, কারণ সরকারের হাতে এখন পর্যন্ত পুলিশকে সেইভাবে রিফর্ম করতে পারেনি। পুলিশ দুর্বল অবস্থায় আছে। আমরা লক্ষ্য করেছি ছাত্র আন্দোলনেও এই কয়েকদিন আগের যে 7 কলেজের ঘটনায়, যে সরকার পুলিশের চাইতে অনেক বিজেপি মোতায়েন করতে পেরেছে, এবং পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা নিলেও আমরা বিগত এই 5 মাসে এরকম ভালো ভূমিকা পুলিশের দেখিনি, যে অন্তত কিছুটা সাহস দেখিয়েছে। তো সরকারকে অনেক দুর্বল সরকার মনে হচ্ছে। যে তা এই দুর্বলতার কারণে তৌহিদি জনতাকে সরকার ব্যবহার করতে চায়, নাকি তৌহিদি জনতাকে সামাল দেওয়ার ক্ষমতা সরকার রাখে না? আমরা হয়
এই সরকার সামাল দিতে পারছে না তৌহিদি জনতাকে, আর না হলে এই সরকার ব্যবহার করতে চাচ্ছে তৌহিদি জনতাকে। যে কোনো একটি হবে, কোনটি হবে আমি জানি না, সরকারকে জবাব দিতে হবে, যারা দায়িত্বে আছেন। তার মানে কি এইটা কি এরকম নাকি যে এই সরকারটা আসলে জামায়াত নির্ভর সরকার বলা বলি হচ্ছে? এইসব ঘটনায় তো মনে হচ্ছে জামায়াত বা মানে ইসলামিক রিপাবলিক সমর্থন করা সরকার, এরকম কি মনে হয় আপনার? আন্দোলনের পরপরই যখন ছাত্রলীগ থেকে ছাত্র শিবির অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র লীগ হেলমেট পরে বা হেলমেট বাহিনী যারা আক্রমণ করেছিল ছাত্রদের উপর, তাদের মধ্যে থেকে বেরিয়ে এসে যখন সমন্বয়কদের মধ্যে থেকে বেরিয়ে এসে বলা হয় যে আমরা শিবির আগে ছাত্রলীগে থাকতে বাধ্য হয়েছি, তখন তো সাধারণ মানুষের মধ্যেই প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে তাহলে এই সরকারের নেপথ্যে শিবির কিনা বা জামাত কিনা। তো সেই প্রশ্ন তো বারবার আসছে, আর এই প্রশ্নগুলো তখনই শক্তিশালী হচ্ছে, মানুষের মনের মধ্যে আরও ঘুরপাক বেশি তৈরি হচ্ছে যে একটার পর একটা ঘটনা, এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, নানাভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই তৌহিদি জনতা বা এই ধরনের ধর্মান্ধ গোষ্ঠী যখন প্রশ্রয় পায়, তখন তো পরিস্থিতি এরকম দাঁড়ায় যে সরকার হয়তো জামাত শিবিরের নিয়ন্ত্রণ মেনে নিতে চাচ্ছে কিংবা তাদের সাথে সখ্যতা রক্ষা করছে। অনেকেই বলে থাকেন যে নেপথ্যে জামাত শিবিরই এই সরকারকে চালাচ্ছেন। আমি জানি না জামাত শিবির এই সরকারকে চালাচ্ছে কিনা, সেটি আমরা আশাও করি না। না না, কিন্তু এর সাথে কি এই যে বাইরের থেকে অনেকেই বলেন, আমরা বলি গুজব, বাইরের থেকে নানা রকম রিপোর্ট হয় যে এই সরকার, ইউনূসের সরকার এটা আসলে একেবারে মৌলবাদী সরকার হিসেবে নানা রকম এইগুলোর আমরা প্রতিবাদ করতে দেখি। কিন্তু যখন এইসব ঘটনা ঘটতে দেখি, এই যে নারী ফুটবলারদের খেলতে দেওয়া হবে না, মানে নায়িকা গায়িকাদের পারফরমেন্স করতে দেওয়া হবে না, তখন তো ওই যে বাইরের যে অভিযোগ যে এই সরকারে বাংলাদেশটা আসলে মৌলবাদীদের হাতে চলে গিয়েছে, তখন তো এগুলো মনে হয় যে সত্যিই কি চলে গেল কিনা আর কি। আপনি হয়তো ভাবছি মৌলবাদের হাতে যায়নি, আসলে যায়নি হয়তো, কিন্তু এইভাবে যদি চলতে থাকে যেতে কতক্ষণ? বিদেশ থেকে বা বিভিন্ন মানুষ যখন ভাবছে যে বাংলাদেশটা বোধহয় মৌলবাদের হাতে জিম্মি হয়ে গেছে, তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, ভাবার কারণটি তখনই তাদের ভাবনাটিকে আমরা মিথ্যা উড়িয়ে দিতে পারছি না, যে যখন মৌলবাদের সবল দেখছি সারা বাংলাদেশে, আর এটাকে প্রতিহত করতে পারছে না এই সরকার, নিয়ন্ত্রণ করতে পারছে না, শক্ত হাতে দমন করতে পারছে না, এবং এখন পর্যন্ত গত 5 মাসে আপনি লক্ষ্য করবেন একটা শৃঙ্খলায় ফেরেনি, দেশের কোনো জায়গাতেই শৃঙ্খলা ফিরছে না। এই একদিন আগেরই ঘটনা, হঠাৎ করে রেলে আমরা কি দেখলাম যে কর্মবিরতি, এই যে বিশৃঙ্খলা, একটার পর একটা বিশৃঙ্খলা আসছে এবং সেটি সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন বারবার। সে কারণেই এই ব্যাপারটি প্রমাণ করে বিদেশিদের কাছে বা সমালোচকদের কাছে, প্রমাণ করে যে সরকার মৌলবাদের কাছে জিম্মি হয়ে হয়তো যাচ্ছে। তার মানে তো আপনি আরেকটা বিষয়, এখানে সরকার এইসব ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু সরকার কিন্তু আবার খুব অ্যাক্টিভ। ধরেন এই যে গতকালকে আওয়ামী লীগের একটা ঘোষণা এসেছে যে ফেব্রুয়ারি জুড়ে তারা কিভাবে আন্দোলন করবে আর কি। তো আন্দোলনের লিফলেট বিলি, প্রচারপত্র বিলি, তারপরে বিক্ষোভ সমাবেশ, তারপরে হরতাল, 18 তারিখে পূর্ণ হরতাল, এরকম একটা কর্মসূচির ঘোষণা এসেছে। কিন্তু আমরা জানি যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের আসলে একটা দুরবস্থা তৈরি হয়েছে, এটা তো সত্য। বড় বড় নেতাকর্মীরা দেশ থেকে পালিয়েছে, যারা এলাকার লোকজন আরেক এলাকায় গিয়ে আশ্রয় নিয়ে আছে, পালিয়ে আছে, কারণ 5 তারিখের পরে একটা বিভীষিকাময় অবস্থা গিয়েছিল। কিন্তু এটাকেও কিন্তু সরকার গুরুত্ব দিয়ে, সঙ্গে সঙ্গে গুরুত্ব দিয়ে, আজকে যেমন প্রেস কনফারেন্সে সেটার জবাবও দেওয়া হয়েছে যে কোনো ধরনের আওয়ামী লীগকে কোনো ধরনের কোনো কিছু করতে দেওয়া হবে না। কিন্তু শুধু আওয়ামী লীগের বেলায় এইসব তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাৎক্ষণিক করা জবাব দেওয়া হয়, কিন্তু এই যে বিশৃঙ্খল, এই যে তৌহিদি জনতা, এই যে ফুটবল খেলায় মানে নিষেধাজ্ঞা, এই যে একজন নায়িকা বা গায়িকাকে তার যে কর্ম সেটি করতে বাধা দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে আমরা দেখি না। তার মানে দাঁড়াচ্ছে যে সরকার শুধু আওয়ামী লীগকে প্রতিরোধ করতে আছে। আওয়ামী লীগকে তো সেই সরকার নিষিদ্ধ করেনি, তো যদি নিষিদ্ধ না করে তাহলে তাদের কর্মসূচি করতে দেবে না কেন? যদি তাদের নিষিদ্ধই না করা হয়, রাজনৈতিক কর্মসূচি তো করতে দিতেই পারে। বিএনপিও একইভাবে কর্মসূচি দিয়েছে, তাদের কর্মসূচিতে যদি বাধা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়া হবে কেন? বলতে পারে যে শান্তিপূর্ণ না হলে ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই শান্তিপূর্ণ না হলে সরকারকে যে কারো বেলায় প্রযোজ্য। তো তার মানে হচ্ছে যে সরকার, আওয়ামী লীগ যখন কর্মসূচি দিচ্ছে তখন সেটা খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এবং সেটিকে আমি মনে করি যে এটাকে প্রতিহত হয়তো করাই হবে। তো সেই জায়গায় প্রতিহত করার সক্ষমতা সরকারের আছে।
অথচ তৌহিদি জনগোষ্ঠীকে ঠেকানোর প্রতিহত করার ক্ষমতা সরকারের নেই। হ্যাঁ, যেমন আমি সরকারের একটা পার্টে আমি মনে করি যে সরকার বলছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে করা হবে না আর কি। এখন ফ্যাসিজম তো আপনি এটা আপেক্ষিক শব্দ আর কি, আপনি ফ্যাসিজমের কোনো মানে আইনি সংজ্ঞা কিন্তু নাই। আপনি আইনি সংজ্ঞা হলো কে অপরাধ করেছে কে করে নাই। যে অপরাধ করেছে তাকে আপনি অ্যারেস্ট করবেন, তাকে পানিশমেন্ট দিবেন, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে অপরাধী করে নাই কখনো, তাকে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে তার যে রাইটস সেটা থেকে বাধা দিবেন কিভাবে? ফ্যাসিস্ট এটা তো সংজ্ঞায়িত, যে ফ্যাসিস্টের যে সংজ্ঞা আছে, আমার মনের মধ্যেই যদি ফ্যাসিস্ট থাকে, আসলে কর্তৃত্ববাদ তো ফ্যাসিস্ট মূলত কর্তৃত্ববাদ। তো এই কর্তৃত্ব সে এই সরকারও করতে পারে, আওয়ামী লীগ করেছে, অন্য সরকারও করতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে ফ্যাসিস্ট হিসেবে দেখা যদি যায়, তার অপরাধ থাকলে তার শাস্তি হতে পারে। কিন্তু আওয়ামী লীগে কোনো ভালো লোক নেই, বা আওয়ামী লীগের এরকম ত্যাগী লোক নেই যে যারা এসে যদি রাজনীতি করতে চায় তাহলে তারা রাজনীতি করতে পারবে না। এতগুলো মানুষকে আওয়ামী লীগের আমি যেটা মনে করি যে, এবং আমরা বিভিন্ন সময়ের আগের পরিসংখ্যানে দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি মিলিয়ে 70% মানুষ এখনো দেশে। তো এই 70% মানুষের যদি আমি 35% ধরি, তো 35% কি তাহলে সবাই ফ্যাসিস্ট? না, সেটি তো হতে পারে না। তাহলে সরকারের এই জায়গায় সুনির্দিষ্ট চিন্তা করতে হবে। আমি প্রেস উইংয়ের একটা দেখলাম অবৈধ বিক্ষোভ। তো বিক্ষোভ বা কর্মসূচি এটা বৈধ বা অবৈধ আগে থেকে কিভাবে ডিফাইন করার সুযোগ আছে আমার জানা নেই। যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যদি তারা আইন ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সরকারের সেটা নেওয়া উচিত। কিন্তু আগে থেকেই তাকে প্রতিহত করা হবে, সামান্য কয়েকজন তৌহিদি জনতাকে প্রতিহত করতে পারে না, মাঝার রক্ষা করা সম্ভব হয় না, শিল্পী নায়িকাদের প্রোগ্রাম করার মতো সুযোগ থাকে না। এবং আপনি খুব লক্ষ্য করবেন যে শীতের সময়ে, এই সময়ে নানা রকম কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে গান বাজনা, আমাদের দেশের বিভিন্ন গত 5 মাসে বা ঢাকা শহরে এরকম কোনো প্রোগ্রাম হয়েছে কালচারাল, এরকম সরকারের আয়োজন ছাড়া? সরকার দুই একটি আয়োজন করেছে শিল্পকলা, ব্যক্তি উদ্যোগে কিন্তু কেউ যায়নি। কিন্তু আব্বাস ভাই, আমার প্রশ্ন যেটা শঙ্কা, যে সেইটা হলো যে এই যে ধরেন দুটো জায়গায় হামলা, দিনাজপুরে এবং জয়পুরহাটের আক্কেলপুরের যে এই নারী ফুটবলারদেরকে আয়োজনের জন্য যে হামলা হয়েছে, এইটার প্রভাবটা কি জানেন? সরকার যেহেতু ব্যবস্থা নেওয়ার ততটা মানে সক্রিয় না, এটা হলো এখন আরো 10 জন আয়োজক সংগঠক তারা কিন্তু ভাববে যে আমি যদি আয়োজন করি তাহলে তো আমার এখানে অ্যাটাক হইতে পারে, কারণ আয়োজন করতে কিন্তু একটা খরচের ব্যাপার আছে অবশ্যই। তখন সে সেই ঝুঁকিটা নেবে না, যেটা সেলফ একটা সেন্সর সে করবে যে দরকার নাই ভাই, এখন করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু সরকারের সবচেয়ে প্রায় গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যে এবং বলা উচিত ছিল যে আপনারা আয়োজন করেন, কেউ যদি অঙ্গুলি নির্দেশ করে, কেউ যদি আঙ্গুল তোলে, তাহলে তার মানে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এইটা যদি চলতে থাকে, মানে আপনি চিন্তা করেন, এই যে মৌলবাদ মাথায় উঠছে, এই যে তৌহিদি জনতা মাথায় উঠছে, এটা কিন্তু পরের সরকার এসে নামাতেও কিন্তু অনেক, যে কোনো সরকার আসলেই একবার ভয় ভেঙে গেলে হয় কি, ভয় ভেঙে গেলে মানুষ তখন অপরাধের ক্ষেত্রে অপরাধ করে, যদি মিছিল শোডাউন বলেন সেগুলো করে। তো যে নির্ভয়ে যখন তৌহিদি জনতা বারবার মাঠে নামছে, অথচ সরকার ব্যবস্থা নিচ্ছে না, সে কারণে অনেকে ভয়ে এই ধরনের প্রোগ্রামই করবে না। এখন সরকারের আসলে প্রমাণ করার সময় এসেছে যে তৌহিদি জনতার পক্ষে সরকার নাকি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে সরকার। তৌহিদি জনতার পক্ষে সরকার থাকবে নাকি গণতন্ত্রের পক্ষে সরকার থাকবে। সরকারকে এখন প্রমাণ করতে হবে যে আমরা যদি দেখতে পাই যে না, অবাধে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে পারছে সরকার, এই ধরনের কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি দিতে পারে যে না, যে কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে পারে এবং চালাক, আমরা প্রয়োজনে নিরাপত্তা দেব, ব্যবস্থা নেব, সেটি যদি সরকার না বলতে পারে, আর একের পর এক তৌহিদি জনতা যদি এরকম কর্মকাণ্ড করে, তাহলে তো বুঝতে কারোর বাকি থাকবে না যে এই সরকার পেট্রোনাইজ করছে এদেরকে। তবে এই সরকার যদি এদেরকে পেট্রোনাইজ করে, না করলেও এই তৌহিদি জনতা যথেষ্ট পরিমাণ সক্ষমতা দেখাচ্ছে, এবং আমি মনে করি গণতান্ত্রিক কোনো সরকার ক্ষমতায় আসার পরেও সেটি খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে তা না। তবে এই সরকার যদি আরও ছাড় দিয়ে দীর্ঘদিন এই সরকার, আমার মনে হয় যে একটু লম্বা সময় থাকতে চাইবে এই সরকার, কারণ সংস্কারের কাজগুলো আছে।
তো এই সময়ের মধ্যে যদি পুরোপুরি রাষ্ট্রটাই মানে পুরো সমাজটাকে তারা দখল করে, তাহলে তো একটা সময় আমরা এটার মোকাবেলাই করতে পারবো না। সেই জায়গায় চলে যাচ্ছে আমার মনে হয়, এখনই লাগাম টানা উচিত। যদি তা টানতে ব্যর্থ হই, এইটার আমরা একেবারে শেষের দিকে, আব্বাস ভাই একেবারে শেষের দিকে আমার একটা বিষয় আমি উত্থাপন করতে চাই, সেটি হলো যে দেখেন, সরকার মানেই তো বৈষম্য বিরোধী আর কি, এরা তো পরিপূরক। বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি, এরাই তো আসলে সরকার। তো আপনি খেয়াল করে দেখবেন যে এই 6 মাস হতে চলছে, 6 মাসে বৈষম্য বিরোধীদের অবস্থান কিন্তু একেবারে নাই হয়ে যাচ্ছে, একবারে পায়ের তলায় মাটি নাই বললেই চলে। সমন্বয়করা আগের মতো আর গুরুত্ব পাচ্ছে না। জনতা, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এটা আমি বারবার বলি, এটার কারণে জনতা বিক্ষুব্ধ, বীতশ্রদ্ধ এদের ওপরে আর কি। সর্বশেষ তাদের সঙ্গে ছিল শিক্ষার্থীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। তারাও কিন্তু আমরা 7 কলেজের যে মোকাবেলা করতে গিয়ে দেখলাম যে তারাও এই সমন্বয়ক, বৈষম্য বিরোধী তথা সরকারের সাথে নাই। তাহলে তারা কি নিজেদের এই তৌহিদি জনতাকে নিজেদের কাছে টেনে তাদের উপরে ভর করে কি একটা ক্ষমতার মসনদে যাওয়া বা টিকিয়ে রাখা? অভিযোগ তো আছেই যে এই সমন্বয়কদের একটা বড় অংশ শিবির কর্মী, এই ধরনের অভিযোগ আছে। তো সেখানে এই তৌহিদি জনতা তো তারা কাজে লাগাতে পারে, জনগণ তো আর রাগঢাক করছে না, এত স্পষ্ট বলেই দিচ্ছে। বাংলাদেশে এখন যে 2টি ঘটনা সবচাইতে বড় রকম আমার কাছে মনে হয়েছে যে খুব মানে চিন্তার বিষয়, সেটি হলো ছাত্রদের কি লেখাপড়া হবে না। বিগত 5 মাস না, তারও আগে থেকে শুরু হয়েছে। ছাত্ররা যেভাবে বাইরে বেরিয়ে গেছে, এদের ঘরে ফেরানো খুব মুশকিল। ক্লাসরুমে পড়ায় মনোযোগী হতে হলে আর বাকি চিন্তা থাকা যায় না। আমরা একের পর এক লক্ষ্য করেছি যে ছাত্ররা কোনো কিছু ঘটলে ছাত্ররা আগে চলে আসে। আমাদের পুলিশ আছে, আনসার আছে, প্রশাসন আছে, বারবার ছাত্রদের নিয়ে এসে তাদের লেখাপড়ায় যে বিঘ্ন তৈরি করা, এইটা যেমন আমাদের কাছে খুব একটা মানে অশনি সংকেতের মতো যে আমরা শিক্ষার পরিবেশটা নষ্ট করে ফেললাম। এবং এই দায়িত্ব আমাকে নিতে হবে, এই দায়িত্ব সরকারকে নিতে হবে, সচেতন অভিভাবককে নিতে হবে, প্রত্যেককে নিতে হবে। পাশাপাশি এই তৌহিদি জনতা কিংবা ধর্মান্ধ গোষ্ঠীর যে আস্ফালন, কোথাও তৌহিদি জনতা, আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, আদিবাসীদের যে স্বাভাবিক আন্দোলন ছিল, সেখানে স্টুডেন্ট ফর সোভারেন্টি মানে সার্বভৌমত্বের জন্য ছাত্র, এই সোভারেন্টির পিছনেও দেখলাম যে না, সাধারণ ছাত্র নেই, সুনির্দিষ্ট ছাত্র, এবং বলাই হলো যে এবং তৌহিদি জনতারই একটি অংশ। তার মানে এরা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আসলেও ধরেই নিচ্ছে মানুষ যে এটি তৌহিদি জনতা। তো এই তৌহিদি জনতাকে যদি প্রতিরোধ করা না যায়, তাহলে দেশ যে তালিবানি দেশ হবে, এইটা আর মানুষের হবে না, এই কথা মানুষকে বোঝানো যাবে না, হবে এটার নিশ্চয়তা ফিল করে। আপনি খেয়াল করবেন যে এই ধরনের বিপ্লব যে দেশগুলোতে হয়েছে, সেখানে অনেকগুলো উদাহরণই আমাদের কাছে আছে। ইরান আমাদের কাছে উদাহরণ হিসেবে আছে, স্পষ্ট একটা উদাহরণ, যদি একটা লম্বা সময় অনেকে দূরের সময়ের কারণে হয়তো অনেকের মাথায় নেই। তো সেখানে একটা কালচারাল একটি রাষ্ট্র, মৌলবাদী একটা রাষ্ট্র পরিণত হয়েছে ইরান। হয়তো অন্য দিক করে অনেক উন্নতির কথা আমরা শুনবো, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে আমরা কি ইরানের পথে হাঁটছি? আমরা কি আফগানিস্তানের পথে হাঁটছি? সেই বিবেচনা আমাদের এখনই করতে হবে, সরকারকে সচেতন করতে হবে। আমি মনে করি যারা সরকারে দায়িত্বশীল আছেন তাদের বুঝতে হবে যে আমরা তৌহিদির জনতার হাতে দেশ ছেড়ে দেব নাকি আমরা ভালোভাবে দেশটা চালাবো। তারা দায়িত্ব নিয়েছেন, তাদের কাছে তাদের কাছ থেকে আমরা চাইবো যে তৌহিদি জনতা নাকি আসলে সুষ্ঠু সুশৃঙ্খল দেশ, গণতান্ত্রিক একটি দেশ চাই আমরা। ধন্যবাদ আব্বাস ভাই। আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে যেভাবে তৌহিদি জনতার ব্যানারে ধর্মীয় উগ্রবাদ বা মানে উগ্র ডানপন্থীদের আস্ফালন, ধর্মান্ধদের আস্ফালন, তাতে আসলে ভীষণ রকম আব্বাস ভাই যেটি বললেন, যেটা একটি অশনি সংকেত। এই বাংলাদেশ রাষ্ট্র আমরা যেভাবে ধর্মনিরপেক্ষভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভাই ভাই বাঙালি বাংলাদেশি হিসেবে একসাথে জীবন যাপন করছিলাম, এবং এই যে আমাদের যে খ্রিস্টীয় কালচার, যেটা আমরা বহু বছর ধরে মানে যার
কৃষ্টি যার যার কালচার তার তার মতো করে পালন করার যে সম্প্রীতি আমাদের মধ্যে ছিল সেটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে, মনে হচ্ছে সেরকমই। কিন্তু সরকারের এই বিষয়ে আসলেই তেমন কোনো জোরালো উদ্যোগ নাই, যেটা প্রয়োজন ছিল। এভাবে চলতে থাকলে আব্বাস ভাই যেটা বললেন যে এই দেশ একসময় তৌহিদি জনতা এই ধর্মান্ধদের হাতে জিম্মি হয়ে পড়বে। সেইখান থেকে আসলে আমাদের সরকারেরও যেমন এইটার জোরালো উদ্যোগ নেওয়া দরকার, তেমনি আমাদের যারা প্রগতিশীল লোক, আমাদের যারা সাধারণ মানুষ যারা এই সম্প্রীতি বিশ্বাস করে, যারা কৃষ্টি কালচার নিয়ে চিন্তা করে, ভাবনা করে, চর্চা করে, তাদেরও জেগে ওঠা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।